আজকে আমরা বৃত্তের 2 নম্বর লেকচার দেখব। বসো। তো আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে বৃত্ত হওয়ার কি কি শর্ত আছে। লেখো বৃত্ত হওয়ার শর্ত। বৃত্ত হওয়ার শর্ত বলতে কোন সমীকরণটাকে আমরা বৃত্ত বলতে পারবো। প্রথমত হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড সমীকরণ জানি না। স্ট্যান্ডার্ড সমীকরণটা বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। 1 হবে যে এরকম না, 1 আমরা সমান হলে তো 1 বানাতে পারবো নাকি। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ ও ওয়াই স্কোয়ার এর সহগ সমান হবে। সমান হবে, এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কী হবে? সমান হবে। তো এক্স স্কোয়ারের সহগকে এ ধরো, ওয়াই স্কোয়ারের সহগকে বি ধরো, তাহলে বলতে পারবা যে এ ইকুয়াল টু বি। বুঝছো? আচ্ছা, এই সমীকরণে এক্স ওয়াই সংবলিত কোনো পদ আছে কিনা? এই সমীকরণে এক্স ওয়াই মানে এক্স ওয়াই গুণাকারে কোনো পদ আছে? নাই। তাহলে আমরা লিখবো যে এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না। কোনো পদ থাকবে না। একটু পরে আমি এই শর্তটা থেকে একটা ম্যাথ করাবো। আচ্ছা, এক্স ওয়াই সম্পর্কিত কোনো পদ থাকবে না বলতে মানে এক্স ওয়াই গুণ আকারে নাই, ঠিক না? বৃত্তের সমীকরণটার আসার আগে আমি বলছিলাম বৃত্ত কিন্তু এক প্রকার কৌণিক। বৃত্ত এক প্রকার কি? কৌণিক। তো আরও 3 প্রকার কৌণিক আছে। কি কি? পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। কি কি? পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত। তো ওই যে কোনো কৌণিক হওয়ার একটা সমীকরণ আছে, একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইকুয়াল টু 0। উপরে কালো যে সমীকরণটা লিখছি, মানে কালো বলতে কালো কলমে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কৌণিকের সমীকরণ। কিসের সমীকরণ? দেখো তো, কৌণিকের সমীকরণের সাথে যে আমাদের সার্কেলের যে সমীকরণটা আছে ওইটা হালকা মিলে, ওইটা থেকে আসছে মূলত। যেমন এটা আসছে, এটা আছে, জাস্ট এখানে এই পদটা এখানে নাই, এই পদটা এখানে নাই, মানে এক্স ওয়াই সংবলিত কোনো কি নেই? পদ নাই। তো এক্স ওয়াই সংবলিত পদ নাই বলতে এখানে এইচ এর মান 0। কার মান 0? এইচ এর মান 0। এটা দিয়ে আমি একটু পরে একটা ম্যাথ করাবো এই শর্ত দেখে। দেখো এখানে এইচ এর মান 0 হওয়ার কারণে তো এখানে এই পদটা আসে নাই। বুঝছো না? নাকি নাকি বুঝা গেছে? নাকি যায় নাই? তাহলে বৃত্তে এক্স ওয়াই সংবলিত কোনো কি থাকবে না? পদ থাকবে না। আর কি কি শর্ত হতে পারে দেখি বলো তো। আর কি কি? এরা কি এক্স এবং ওয়াইয়ের দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ নাকি চতুর্ঘাত? দ্বিঘাত না? একটা দ্বিঘাত সমীকরণ কাকে বলে? একটা সমীকরণের চলকের পাওয়ার সর্বোচ্চ যত তাকে কি বলবো? দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণে চলক কে কে? এক্স এবং ওয়াই। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে আমরা বলবো যে এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। আর কি হইতে পারে বলো তো? আর কি হইতে পারে? আরও কিছু বৈশিষ্ট্য তোমরা সমীকরণ দেখে বলা যায়। হ্যাঁ, বহুপদী। তো বহুপদীতে বলা দিকে সমীকরণ তো বহুপদী হবে। হ্যাঁ, আর ওইটাকে তো স্পেসিফিক বলা দরকার না। আর কি হইতে পারে? এবি এর মান 1 আমরা বলছিলাম তো, এই যে এটা। আচ্ছা, কোনো বৃত্তের যদি জি এর মান 0 হয় তাহলে এটার বৈশিষ্ট্য কি হবে বলো তো? জি এর মান 0 মানে কি? কেন্দ্রটা কোথায় অবস্থিত? কেন্দ্রটা কোথায় অবস্থিত? মূলবিন্দুতে। শুধু জি এর মান হইলে, জি এর মান যদি 0 হয় তাহলে এক্স এর স্থানাঙ্কটা কত? কেন্দ্রের 0 না? তাহলে সেটা কোন অক্ষে অবস্থিত? ওয়াই অক্ষ। এই এক্স এরটা 0, তাহলে কেন্দ্রটা অবস্থিত কোথায়? এক্স 0 হয় কোন অক্ষে? ওয়াই অক্ষে। তাহলে আমরা বলবো যে কেন্দ্র কোন অক্ষে অবস্থিত? ওয়াই অক্ষে অবস্থিত। এটা কেউ বুঝো না বলো? এগুলো জাস্ট আমরা সমীকরণ দেখে বলা যায় আর কি। এটা কে বুঝো না বলো? 4 নম্বরটা। জি এর মান 0। আমাদের কেন্দ্র বের করার যে ফর্মুলা ছিল -g, -f, তাহলে এটা যদি 0 হয় -0 লিখবা নাকি শুধু 0? 0, ধরো এফ সামথিং একটা আসছে, তার মানে এই স্থানাঙ্কটা 0, সামথিং এটা কোথায় বসে? ওয়াই অক্ষে না?
ওয়াই অক্ষে কিনা, তাহলে এই জন্য বলছি যে আমাদের জি ইকুয়াল টু জিরো কোন অক্ষে অবস্থিত, ওয়াই অক্ষে অবস্থিত। এবার যদি বলো তো, যদি ফার্স্ট নাম্বারে এটা যদি এফ ইকুয়াল টু জিরো হয়, তাহলে সমীকরণটা কোন অক্ষে অবস্থিত, এক্স অক্ষে অবস্থিত, তাহলে বলবো যে এক্স অক্ষে অবস্থিত। আর যদি জি ইকুয়াল টু জিরো এফ ইকুয়াল টু জিরো, তখন কি হবে, সেটা মূল বিন্দুতে অবস্থিত, যেটা গত ক্লাসে আমরা বলছিলাম, মূল বিন্দু না কেন্দ্র 0,0 আর কি। তাইলে জি ইকুয়াল টু জিরো অলসো এফ ইকুয়াল টু জিরো হলে, তাহলে এগুলা কেন্দ্র হবে আর কি, কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। এটা একটু উঠো, মানে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,0, তাড়াতাড়ি উঠো। আচ্ছা, এবার আসো 7 নাম্বার আরো কিছু বৈশিষ্ট্য আছে। যদি কখনো এরকম হয় জি স্কয়ার যে ভ্যালুটা আছে এটা যদি সি থেকে বড় হয়, আচ্ছা মূল বিন্দু হওয়ার আরেকটা শর্ত আছে, যদি আমাদের সি ইকুয়াল টু 0 হয় তখনও মূল বিন্দু হবে, ঠিক আছে। এবার দেখো তো, জি স্কয়ার গ্রেটার দেন যখন সি হয়, সিটা কি ধ্রুবক, তখন আমাদের যে বৃত্তটা আসে সেটা এক্স অক্ষকে দুইটা ভাগে ভাগ করবে, দুইটা বিন্দুতে ছেদ করবে। এটা আমরা একটু পরে প্রমাণও দেখব। দেখো যে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে, এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করবে, এটা একটু পরে আমরা দেখব। দুটি বিন্দুতে ছেদ করবে। যদি জি স্কয়ার এটা সি থেকে ছোট হয়, তাহলে এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে না, এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে না। দেখেন ভাই চালু, ওকে। এবার অনুরূপভাবে যদি এফ স্কয়ার গ্রেটার দেন সি হয়, তাহলে বলো তো ওয়াই অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করবে বৃত্তটা? আচ্ছা, এইটা দুইটা বিন্দুতে ছেদ করবে বলতে এরকম আর কি, ধরো বৃত্তটা এরকম এরকম, দেখো তো এক্স অক্ষকে দুইটা বিন্দু ছেদ করছে না, হ্যাঁ এরকম আর কি। আর এফ স্কয়ারের যে ভ্যালুটা এটা যদি সি থেকে বড় হয়, তখন আমরা বলতে পারবো ওয়াই স্কয়ারকে কয়টা বিন্দুতে ছেদ করবে, দুইটা। তাহলে লেখো যে ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করবে। আমি কি বলছি, সত্য বৈশিষ্ট্য এক কথা, হ্যাঁ আচ্ছা সত্যই পর্যন্ত আর কি, ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করবে। বৃত্তের ইনফরমেশন এগুলো জানলেই হইল। এটা কি বাংলা সমাজ প্রশ্ন নেই, কোনটা বৈশিষ্ট্য কোনটা সত্য আলাদা করে আসবে পরীক্ষায়, ব্যাখ্যা বর্ণনা করো। এফ স্কয়ার যদি লেস দেন সি হয়, তাহলে ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে না। কোনো বিন্দুতে ছেদ করবে না। তাড়াতাড়ি লেখো, 1 সেকেন্ডের ভিতরে লেখো। ফার্স্ট, ওকে আসো নেক্সট। বলো তো এবার বৃত্ত কত প্রকার হইতে পারে? মোড়া বৃত্ত, চিকন বৃত্ত, নাকি বড় বৃত্ত, ছোট বৃত্ত, খাটো বৃত্ত, লম্বা বৃত্ত, মাঝারি আকারের বৃত্ত, নাকি সুন্দর বৃত্ত, অসুন্দর বৃত্ত, কমলা কালারের বৃত্ত, হলুদ কালারের বৃত্ত, টেরা বেঁকা কি এর বৃত্ত? এটাকে তাহলে কি এটাকে বৃত্ত বলবো? আচ্ছা আসো, বৃত্তের কতগুলো প্রকারভেদ আছে। প্রকারভেদ বলতে এগুলো বন্ডামি আর কি। একটা হচ্ছে বাস্তব বৃত্ত, একটা হচ্ছে অবাস্তব বৃত্ত, একটা হচ্ছে বিন্দু বৃত্ত। বাস্তব বৃত্ত হচ্ছে যেই বৃত্তের ব্যাসার্ধ আছে আমরা বাস্তবে ফিল করতে পারি। অবাস্তব বৃত্ত হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ মাইনাস। মাইনাস হলে এটা কি সম্ভব? ধরো কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ -2 আসছে, এটা কি বাস্তবে সম্ভব? ওটা অবাস্তব বৃত্ত।
মানে তার ছোট থেকে হয়ে মানে ভিতরে চলে গেছে আর কি, ফিল করে যদি। তাহলে আমরা যদি বলি যে আর যখন আমাদের গ্রেটার দেন 0, তখন এটাকে আমরা কি বলবো? বাস্তব বৃত্ত। আর আর যখন লেস দেন 0, তখন এটা কি বৃত্ত? অবাস্তব বৃত্ত। আর আর যখন ডিরেক্টলি 0 হয়, তখন সেটাকে আমরা কি বলবো? এটা আবার একটু ভালো করে দেখো, এটা হচ্ছে বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত, বিন্দুবৃত্ত মানে কি জানো? বিন্দুবৃত্ত মানে হচ্ছে কি, এই যে একটা কলমের ধরো একটা ফোঁটা, এটাকে বিন্দুবৃত্ত বলা যায়। জি আসেন। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা বলো? বুঝছো? বিন্দুবৃত্ত মানে হচ্ছে ধরো জাস্ট একটা ফোঁটা আর কি। এই একটা মজার কাহিনী বলি। তো আমাদের একবার এক স্যারে, খুবই মজার স্যার ছিল, তো স্যারে বলতেছে এই বিন্দু কাকে বলে। তো নর্মালি বইয়ের ভাষায় বিন্দু হবে যা দৈর্ঘ্য নেয়, প্রস্থ নেয়, উচ্চতা নেয়, শুধুমাত্র অবস্থান। বলছিলাম তোমাদের অনেক। তো এই কেউ পারে না এটা, সে পর্যন্ত একটু জিজ্ঞেস করছে। তো স্যারে কয় ওই কলম দিয়ে গুঁতা দিলে যে চিহ্ন বইয়ে, তাকে তো বিন্দু বলে, ঠিক না? তোমরা আবার পরীক্ষা লিখে দিও না কলম দিয়ে গুঁতা দিলে যে চিহ্ন বসে। যাই হোক, এবার বুঝছো তো না? তোমরা কি বৃত্তটাকে ফিল করতে পারতেছ? শুনো, ম্যাথও কিন্তু ফিল করার জিনিস, লাইক ফিজিক্সের মতো, ঠিক আছে? মুখস্থর কিছু নেই এখানে, প্রত্যেকটা জিনিসের সিকোয়েন্স আসবে। বাদন বুঝছো এটা? এটা বুঝছো? কি বুঝছো? ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ বুঝছি না তো? এই যে ভিতরে এই ব্যাসার্ধটা যদি 0 থেকে বড় হয়, তার মানে সেটা বাস্তব। এটা যদি এটা কেমন আঁকবো? অবাস্তববৃত্ত কেমন আঁকবো? কিছু নেই, অবাস্তববৃত্ত মানে কিছু নেই। আর হচ্ছে বিন্দুবৃত্ত। আচ্ছা, এখন আমি তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিলাম, তুমি সমীকরণ অনুযায়ী বৃত্ত আঁকতে পারবা না? আচ্ছা, একটা সমীকরণ দিলে বৃত্ত আঁকতে পারবা? অবভিয়াসলি পারবা। বৃত্ত আঁকতে কী লাগে? কেন্দ্র আর ব্যাসার্ধ। তো কেন্দ্র মাঝখান দিয়ে বসায়, ব্যাসার্ধকে পেন্সিল কম্পাস দিয়ে ক্রস করে বের করে ফেলবে না? এটা আমি যেই কোনো উপায়ে দিতে পারি। সমীকরণ কয়ভাবে থাকতে পারে? দুইভাবে, এক্স মাইনাস এস হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস সি ইকুয়াল টু 0। দুইটা না, যেই কোনো আকারে দেওয়া থাকলে তো পারবা। এখন আমি তোমাকে একটা এই বৃত্তের সমীকরণ দিলাম এবং একটা বিন্দু দিলাম। তা আমি তোমাকে প্রশ্ন করলাম, আমার যে বিন্দুটা আমি তোমাকে দিলাম, এই বিন্দুটা কি বৃত্তের ভিতরে, বৃত্তের মাঝখানে, নাকি বৃত্তের পরিধিতে অবস্থিত? তুমি কেমনে বের করবো? প্রশ্ন বুঝছো? উত্তর জানা দরকার নাই। ধরো আমি তোমাকে একটা সমীকরণ দিলাম, ওই সমীকরণ তুমি কচি করে বৃত্তটা আঁকি ফেললাম, এবং আমি তোমাকে একটা বিন্দু দিলাম, বললাম যে এক্স ধরো 4,3। এখন তুমি আমাকে বলতে হবে এই 4,3টা কি বৃত্তের ভিতরে অবস্থিত, নাকি বাইরে অবস্থিত, নাকি পরিধিতে অবস্থিত? তিনটা তো কেস হইতে পারে, নাকি আরো সম্ভব আছে? বুঝছো? মানে কি দেওয়া থাকবে তোমাকে? বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এবং একটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে এখন কেমনে বের করবা? এটা হচ্ছে আমাদের টেকনিক আর কি। লেখো যে এইচ, ধরো এইচ তোমাকে বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত? বৃত্তের কোথায় অবস্থিত? বৃত্তের কোথায় অবস্থিত? ধরো বিন্দুটা হবে x1, y1 আর কি। ওকে, আমার যে সমীকরণটা দেওয়া থাকবে, ওই সমীকরণে আমি এই বিন্দুটা বসায় সিদ্ধ করে টেস্ট করব। সিদ্ধ বলতে আবার ডিম সিদ্ধ না, আর কাই পেলিও না। এটারে সিদ্ধ মানে কি? মানে কোনো বিন্দু দ্বারা কোনো ইকুয়েশনকে সিদ্ধ করা মানে ওই বিন্দুটা আমি ওই ইকুয়েশনে বসায় দেওয়া। বুঝছো? তাহলে আমার ধরো একটা সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ যেখানে দেওয়া আছে, ধরো বৃত্তের কোন সমীকরণটা দেওয়া আছে? ধরো স্ট্যান্ডার্ড সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস, এই কথা বলতেছে, প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা দেওয়া আছে। এখন আমরা কি করব? আমরা এই সমীকরণে যেখানে যেখানে এক্স, ওখানে x1 বসাবো, যেখানে ওয়াই সেখানে y1 বসাবো। তাহলে কচি করে বসাই দাও, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 না, ইকুয়াল টু কিছু না। তুমি এখানে যে ভ্যালুটা পাইবা, এটা যদি 0 থেকে বড় হয়, এটা একটা মান পাবা না? আলটিমেটলি নাকি সমীকরণ পাবা?
সমীকরণের মান বসে দিলে তো মানে পাবা। এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমার যে বিন্দুটা, এই যে কাঙ্ক্ষিত বিন্দুটা, এটা বৃত্তের বাইরে অবস্থিত হবে। এই বিন্দুটা কোথায়? বৃত্তের বাইরে। তাহলে লেখো যে বৃত্তের বাইরে অবস্থান করবে। বৃত্তের বাইরে। এগুলো কিন্তু ভালো কনসেপ্ট, তোমাকে জানতে হবে। এবার যদি আমাদের এরকম হয়, আমি আবার বসাইলাম, তাহলে তোমরা আমার বলো তো x1 স্কয়ার y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস c, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? বৃত্তের ভিতরে। তাহলে অপোজিটটা তোমরা জেনেই গেছো, যদি ডিরেক্ট ইকুয়াল টু 0 হয় তখন কত হবে? বৃত্তের ফোরে দিতে, এটা তো আমরা জানি, ঠিক না? তাহলে এটা কি হবে? বৃত্তের ভেতরে। ভেতর ও বাহিরে একটা গান আছে না? কে আছো তুমি হৃদয় জুড়ে নেই নাকি কলজা জুড়ে? x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস c, এটা যদি এক্স্যাক্টলি 0 হয় তখন বৃত্তের উপরে অবস্থিত, বৃত্তের উপরে। তাড়াতাড়ি করো। আচ্ছা, ধরো একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, একটি বৃত্তের কেন্দ্র ধরো একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে -3,4 ও ব্যাস 12 হলে ওই বৃত্তের সমীকরণ কত? সমীকরণ কি বা সমীকরণ নির্ণয় করো। পারবা না? এটা তো বাচ্চাদের। তাহলে কত হবে? এক্স মাইনাস, আমরা সমীকরণ জানি x মাইনাস এস হোল স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। এ দেখো তো, এখানে আমাদের খুবই লোভনীয় আকারে দেওয়া আছে, মানে আমাদের জেনারেল ফরম্যাটটা, একদম শুরুর ফরম্যাটটা। তাহলে এইচ এর মান কত? -3, মাইনাস মাইনাসে +3। কে এর মান কত? 4। ব্যাস হচ্ছে 12, ব্যাসার্ধ কত? 6। এখন এখানে a মাইনাস বল স্কয়ার, এখানে a প্লাস বল স্কয়ার, তারপরে কাটাকাটি করে দুমদারাক্কা দৌড়াটকা করে ফেলবা। দুয়ার কিন্তু আটকাই করবে কেন, নাহলে শর্ট ঢুকে যাবো। x স্কয়ার প্লাস কত? 3 দুগুণা 6, 6x প্লাস 9, y স্কয়ার মাইনাস 4 দুগুণা 8, 8y প্লাস 16 ইকুয়াল টু 36। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 8y, আর এখানে কনস্ট্যান্ট হবে +9 প্লাস 16 মাইনাস 36। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 8y, এইটা ক্যালকুলেশন করলে কত আসে? 9 আর 16 কত? 25। 36 থেকে 25 গেলে কত? 11 নেই, -11। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা সমীকরণ দেওয়া থাকলে বৃত্ত কিংবা বৃত্ত দেওয়া থাকলে সমীকরণ বের করতে পারবো। তো বইটা দাও তো, এটাকে ফার্স্ট পেপার বই। বুঝছো? তাড়াতাড়ি উঠাও। উঠাইছ? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন উঠাও। বলছে কোশ্চেনটা, আমি উঠাচ্ছি, আমার সাথে সাথে উঠাও। -7,2 কেন্দ্র, কোশ্চেন উঠাও। O4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটির সাপেক্ষে
সাপেক্ষের অনেকে সাক্ষেপেও বলে, কেউ আছেন এরকম? -2,3 বিন্দুর অবস্থান নির্ণয় করো। পারবা? প্রথমে সমীকরণ বের করবা, তারপরে এই বিন্দুটা বসাইবা। যদি 0 থেকে বড় আসে বৃত্তের বাইরে, 0 আসলে বৃত্তের উপরে, 0 থেকে ছোট আসলে বৃত্তের মাঝখানে। আগে তাহলে সমীকরণটা নির্ণয় করো কচি করে বাচ্চারা। সমীকরণটা কেমন হবে? হ্যাঁ, 2,-3। সমীকরণটা হবে x মাইনাস এস হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এক্স এর মান হচ্ছে 7x প্লাস 7 হোল স্কোয়ার, তারপরে ওয়াই এর মান কত 2 ইকুয়াল টু আর এর মান কত 4। এই কই থেকে আসছো? হ্যাঁ, এই দাঁড়া থাকো, তুমি দাঁড়া থাকো, 10 মিনিট দাঁড়িয়ে থাকবে। আর মান হচ্ছে 4 স্কোয়ার। কি কোনো ভ্যালিড কোনো কারণ আছে? কি কারণ? ঘুম থেকে দেরি উঠছে? অন্য কোনো কারণ আছে? তাহলে বসো একটু পরে। কারণ যদি ভ্যালিড না হয় আবার পরের ক্লাসে এই দাঁড় করানোটা থাকবে আর কি, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে কত x স্কোয়ার প্লাস 14x প্লাস 49 ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কত আসে? আনসারটা বলো তো। x স্কোয়ার প্লাস 14x, সাদা যদি লিখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 14x মাইনাস 4y প্লাস 37 ইকুয়াল টু 0। এবার এই বিন্দুটার মধ্যে, এই সমীকরণের মধ্যে 2,-3 বসাইবা। বসালে যদি 0 থেকে বড় আসে তাহলে কি হবে? বাইরে অবস্থিত। সুতরাং তাহলে এটাকে এমনি লিখতে পারো, আমি এই পাশে লিখতেছি যে 2,-3 যদি যেহেতু এই বিন্দুটার উপরে নির্ণয় করতে বলছে, তাহলে এটা যারা সিদ্ধ করবা, হাফ সিদ্ধ না ফুল সিদ্ধ করবা। বৃত্তে কিন্তু হাফ সিদ্ধ আছে, ঠিক আছে? এটা একটু পরে দেখবা, মানে আরও দুই ক্লাস পরে, তখন আমরা হাফ সিদ্ধ করবো, আবার ফুল সিদ্ধ করবো, দেখবা সবই ভিটামিন। 2 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 14 ইন্টু 2 4 ইন্টু -3 প্লাস 37। এই আনসারটা কত আসে বলো তো? এটা কত আসে? এই পুরোটা ক্যালকুলেশন করো তো। 90 আসবে আশা করি, 90 আসবে। 90 0 থেকে বড় না ছোট? 0 থেকে বড়। তার মানে এটা কোথায় অবস্থিত? বৃত্তের ভিতরে না বাইরে? ভেতরে বাইরে আছো তুমি হৃদয় জুড়ে, তাহলে সে হবে কোথায়? আসলে বাইরে আছে। এই স্বপ্নিল বুঝছো? স্বপ্নিল ভালো করে বুঝো, নইলে কিন্তু স্বপ্ন নীল থেকে স্বপ্ন কালো হয়ে যাবে, তাহলে আবার বিপদ। আর তোমার নাম নাইম না, নাম নাইম থেকে নাম নাই হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটা উঠাইবা, ভালো ম্যাথ, এইটাও লিখে রাখবা যে এটা একটা ভালো ম্যাথ। লেখা আছে 2x প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। কোশ্চেন 3, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত (3, -2 ও -2, 0) বিন্দু দুটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এরকম ম্যাথ অহরহ পাবা। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো এটা কেমন করবা। এখানে প্রথমে বলছে, আচ্ছা আমার বলো তো, একটা বৃত্ত জানার জন্য কি কি জানতে হয়? কেন্দ্র আর ব্যাসার্ধ না?
একটা বৃত্ত জানার জন্য কি কি জানতে হয়? কেন্দ্র আর ব্যাসার্ধ। যদি বৃত্তটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়, তখন আমাদের তিনটে ইনফরমেশন জানতে হয়, এইচ, কে এবং কত আর। আর যদি সাধারণ সমীকরণ দেওয়া থাকে তখন আমাদের তখনও তিনটা ইকুয়েশন, তিনটা জিনিস জানতে হয়। সেটা কি? জিএফসি, 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 কেএফসি না, আবার কে, জিএফসি। তো এখন আমাদের এখানে জানা লাগবে তিনটা জিনিস। কয়টা জিনিস? সমীকরণে ইনফরমেশন দেওয়া আছে তিনটা ইনফরমেশন থেকে তিনটা সমীকরণ বের করবে, এরপরে মারামারি করে আমরা ওখান থেকে তিনটা ভ্যালু বের করব। দেখো বলছে 2x মাইনাস ওয়াই ইকাল টু 3 রেখার উপর অবস্থিত কেন্দ্র বিশিষ্ট। মানে আমি যে বৃত্তটা পাবো, ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বৃত্ত, ওই বৃত্তের কেন্দ্রটা যে সরলরেখার উপর অবস্থিত, ওই সরলরেখাটা দেওয়া আছে। ওই সরলরেখাটা কত? 2x ওয়াই ইকাল টু কত? 3। এখন আমার বলো যে বৃত্তের কেন্দ্র এর স্থানাঙ্ক কত? মাইনাস জি কমা মাইনাস এফ। এই যে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এই কেন্দ্রটা যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এই বিন্দুটা এই সরলরেখাকে সিদ্ধ করবে। তাহলে এগুলো শোনো, তোমরা একটু বোর্ড পরীক্ষা লিখলে বাংলা লেখাটাকে একটু মশলা টশলা দিয়ে ভালো করে কষায় নেবে আর কি, যাতে সুস্বাদু হয়। আমি জাস্ট তোমাদের রান্না প্রণালী দেখা দিচ্ছি। আচ্ছা, তো এখন তাহলে লিখবা যে মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্র 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এর উপর অবস্থিত। তাহলে অবস্থিত হলে কি হবে? এক্স এর জায়গায় মাইনাস জি হবে, ওয়াই এর জায়গায় কত হবে? কত? তাহলে 2 মাইনাস জি, তারপর মাইনাস ওয়াই এর জায়গায় মাইনাস এফ ইকুয়াল টু 3। তাহলে হবে মাইনাস 2g মাইনাস প্লাস এফ ইকুয়াল টু 3। এটা হচ্ছে একটা ইকুয়েশন, কচি করে লেখার দরকার নাই, পরে লেখেন। এটা হচ্ছে একটা ইকুয়েশন। পরবর্তীতে বলছে যে আমাদের বৃত্ত অবস্থিত এরকম দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 3, -2 আর একটা হচ্ছে -2, 0। তো ধরো আমার দুইটা বিন্দু, একটা হচ্ছে 3, কত -2 আর আরেকটা বিন্দু দেওয়া আছে সেটা কত -2, 0। এখন আপনি এই সরলরেখাটা কোশ্চেনে দেওয়া আছে, এই বিন্দুটা দেওয়া আছে, এটার উপর বসাইছেন। আপনি তো এই সমীকরণটা জানেন, স্ট্যান্ডার্ড সমীকরণটা জানেন না? তো এই স্ট্যান্ডার্ড সমীকরণকে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে না, যেহেতু এটা এটার উপর অবস্থিত। আবার এটা দ্বারা সিদ্ধ হবে না, তাহলে এটা দ্বারা সিদ্ধ হলে একটা সমীকরণ, এটা দ্বারা সিদ্ধ হলে আরেকটা সমীকরণ। তাহলে ওভারঅল আমি কয়টা সমীকরণ পাবো? 3টা। তাইলে যদি আমি সুন্দর করে লিখবেন যে 3, -2 বিন্দুগামী হলে, বিন্দুগামী লেখা দরকার নেই এখন, হলে তাহলে মেইন সমীকরণটা কত? এক্স স্কোয়ার না? এক্স, আমি আগে মেইন সমীকরণটা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এবার এক্সের জায়গায় কত বসাবেন? 3 প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবেন? -2, আর একসাথে লিখি -+4 প্লাস এক্সের জায়গায় কত বসাবেন? 3। তাহলে 3 2 6, 6g প্লাস ওয়াইয়ের জায়গায় -2, তার মানে -4y প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে যদি একটু সুন্দর করে করেন, তাহলে আমাদের দেখেন তো অজানা রাশি কি কি? জিএফসি না? কয়টা কি? জিএফসি। তাহলে এই সমীকরণটা যদি আমি একটু বাক্স করি, এইটা একটা সমীকরণ। পরবর্তীতে এটাকে যদি আবার লিখি, তাহলে সুন্দর করে, হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কত হবে? 6g -4f প্লাস সি, আর এখানে যে কনস্ট্যান্ট আছে সেটা কত? আচ্ছা, এখানে 4 9 আছে, কত? 13। তাহলে ধরো +13, +13 না -13? +13। তাহলে এটা একটা ইকুয়েশন। এই বিন্দুর জন্য একটা ইকুয়েশন পাইছি, সিমিলারলি এই বিন্দুর জন্য আরেকটা ইকুয়েশন পাবো। ওভারঅল 3টা ইকুয়েশন। তাহলে যদি এবার এই পাশে লিখি, কত? -2, 0 না এটা? হ্যাঁ, -2, 0 বিন্দুগামী হলে মেইন ইকুয়েশন কত? এক্স স্কোয়ার প্লাস, এগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে আর কি, প্র্যাকটিক্যাল কিছু না, বুঝছো? প্র্যাকটিক্যাল খাতা রাতা হুদেই, তোমাদের তো প্র্যাকটিক্যাল দিছে,
প্র্যাকটিক্যাল খাতা হুদায়, প্র্যাকটিক্যাল খাতালে কখনো ফেনিক টুয়ে না, এই কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে। এক্সের মান হচ্ছে -2, তার মানে হচ্ছে 4। এক্সের মান হচ্ছে কত? -2, তাহলে 2 গুণা 4, ওয়াইয়ের মান 0 আর লিখলাম না। তারপরে এখানে কত? তাহলে মাইনাস আবার কত 4g, এটা ওয়াইয়ের মান 0 প্লাস c = 0, তার মানে সুতরাং -4g প্লাস c প্লাস 4 = 0। এবার তোমরা আমাকে বলো তো কয়টা সমীকরণ পাইছো? লাল বাক্সের ভিতরে কয়টা সমীকরণ? অজানা রাশি কয়টা? কি কি? জিএফসি। সমীকরণ যতটা, অজানা রাশি যদি ততটা হয়, তাহলে ওইটা সমাধানযোগ্য। সমাধান করতে পারবা? করতে পারবা কিনা? সমাধান করে কার কার মান বের করবা? এই 3টা সমীকরণকে যেমনি থাপ্পড় মারো, লাত্তি মারো, আদর করো, সোয়াগ করো, যাই করো, করে তুমি জিএফসির মান এখন বের করো। বের করার পরে তো তোমার সমীকরণ শেষ। তাহলে তখন বসা দিবে x² প্লাস y² প্লাস 2g এর মান যা বার করবে তা, হ্যাঁ, x প্লাস 2, তারপরে f এর মান যা বার করবে তা, y প্লাস c এর মান যা বার করবে তা। এটা হচ্ছে আনসার। আনসার লিখে দিলাম, ঠিক আছে? দেখছো আনসার লিখে দিছি, এই যে। এখন তোমরা 3টা সমীকরণটাকে সমাধান করো দেখি। এই সমীকরণটা সমাধান করাতে পারা উচিত। হ্যাঁ, করো। এখান থেকে এটা বাছাই করবা। জিএফসি এর মান এই 3টে সমীকরণ যদি না বের করতে পারো, এটা লজ্জা, হতাশা, বেদনা, কষ্ট, হ্যাঁ, সব। তো চলো আমরা একটা ছোট্ট একটা কনসেপ্ট আছে, এটা পড়াই দিচ্ছি। যার তারা, যাদের তাড়া আছে তারা চলে যাও, 5 মিনিট লাগবে আমার। চলে যাও, রেকর্ড দেখে নিও, লাস্টের টানি রেকর্ড দেখে নিও। শুধুমাত্র যারা কলেজে যাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে আর কি। আচ্ছা, এখন যে কনসেপ্টটা দেখবে সেটা হচ্ছে দুইটা বৃত্তের ব্যাসের প্রান্ত দেওয়া থাকবে, বৃত্তের ইকুয়েশন বের করব। কি দেওয়া থাকবে? দুইটা বৃত্তের ব্যাসের প্রান্ত দেওয়া থাকবে, আমরা বৃত্তের ইকুয়েশন বের করব। লেখো, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়। যাদের কলেজ আছে চলে যেতে পারো, আদালত তাদেরকে মুক্ত হস্তে দান, মানে ছাড়ে দিছে আর কি। এটা একটা কচি করে বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। এই লেখা দরকার নাই, পরে লিখো, লিখতে পারবে, এগুলো আছে, সব জায়গায় আছে, আগে বুঝো ভালো করে। আছে বলতে আমার এখান থেকে লিখবা, অসুবিধা নেই। না থাকলে কেউ যদি তা কারো লেখা স্লো হলে সে পরে লিখবা, বাট আগে বুঝো। এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের এরকম দুইটা প্রান্ত দেওয়া থাকবে। ধরো x1, এই বিন্দুটা দেওয়া আছে x1 y1, আর এই বিন্দুটা দেওয়া আছে x2 y2। আমরা এটা দুইভাবে বের করতে পারবো। এটা বের করা এখন আমাদের জন্য কোনো ব্যাপারে না। আমরা কি করতে পারি জানো? আমি তোমাদেরকে একটা মানে সূত্র দেখাই দিব, বাট সূত্র ছাড়াও তুমি এটা পারা উচিত। কেন? কারণ এই দুটোর মধ্যবিন্দু কেন্দ্র, আর এই দুটার দূরত্ব বার করি ভাগ করলে তো এটা তো ব্যাসার্ধ, পারবা না? তো এইটা ছাড়াও একটা সমীকরণ আছে, আমরা ওই সমীকরণটা দেখাবো, বইতে দিছে, বা আরও সহজে করা যায় আর কি, ধুমধাম ঠুসঠাস আর কি। তো দুইটা বিন্দু তুমি জানো, একটা তাহলে অজানা বিন্দু দরকার আছে না, এক্স ওয়াই, যেটা সব জায়গায় চলবে। তো ধরলাম আমি এই বিন্দুটা হচ্ছে পি বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই। কেউ আমাকে বলো তো, তোমরা 9-10-এ বৃত্তের সম্পাদ্য উপপাদ্যে একটা কনসেপ্ট পড়ছিলা যে বৃত্তের ব্যাসার্ধ হতে অঙ্কিত লম্ব, এগুলো সবসময় লম্ব হয়, এবং তোমরা প্রুফও করছো এটা সবসময় লম্ব হয়। প্রুফ করছো না? এই যে এইটাই। তাহলে এই বলো তো, এই বিন্দুটা যেখানে হোক, এখানে হোক সেখানে হোক, তাহলে এটা আবেগে বেশি দূরে চলে গেছে না, তাহলে এই বিন্দুটা এখানে আর এখানে আর কি। তাহলে বলো তো এটা কি লম্ব না? লম্ব কিনা? এখন এই সরল রেখা আর এই সরল রেখা দুটো কীভাবে আছে? লম্ব আকার আছে। দুটো সরল রেখা লম্ব আকার থাকলে তাদের ডালের গুণফল কত? -1 না? এগুলো কই বলতে পারবে না। একটা মনে হচ্ছে এই প্রথম এটা দেখতেছে, হোয়াট ইজ দিস, নাইজেরিয়া থেকে আসছে এরা, এই মানুষগুলোকে চিনেও নেয় খুব বিশুদ্ধ দলবল। তাহলে এই সরল রেখাটা ধরো আমি ধরলাম এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি। এপি আর বিপি দুটি সরলরেখা কীভাবে আছে? লম্বা আকার আছে না? দুটি সরলরেখা লম্বা আকারে থাকলে তাদের ঢালের গুণফল কত? -1। বুক পড়ানো হয়েছে, এখন তোমরা না পারলে আমার কিছু করেন। এখন আমি আবার সরলরেখা পড়াবো কেন? -1 ওইটা দেখাবো, তাহলে আর বৃত্ত থেকে পড়া লাগবে না। তোমার সিলেবাস বৃত্ত থেকে কবর দেওয়া হয়েছে, ঠিক আছে? সিলেবাসের আত্মার মাগফিরাত কামনা করি আর কি। তাইলে এপি লম্ব কত? বিপি। তাহলে এপি রেখার ঢাল ধরো, এই রেখার ঢাল M1 ধরো, এই রেখার ঢাল M2 ধরো। তাহলে সত্যমতে বলো তো M1 ইন্টু M2 সমান সমান কত? -1। আমরা একটা খুবই কিউট একটা সূত্র দ্বার করাবো আর কি। ওই প্রথম আমি যেমনি বলছি, প্রথমে তুমি কেন্দ্র বের করো, যোগ করে 2 ভাগ দিয়ে দেন ব্যাসার্ধ বের করবা। এটা ছাড়াও এটাতে বের করতে পারবা। তাহলে M1 বের করো তো, M1 বের করো। y -y1 ভুজের ব্যবধান বাই কি? কোটিদ্বয়ের ব্যবধান বাই ভুজের ব্যবধান। তাহলে y মাইনাস এখানে ইয়ে কত? y1 আর x মাইনাস x1 ইন্টু তারপর কত? এটা y মাইনাস y2 x মাইনাস x2 ইকুয়াল টু -1। তাহলে এই তো সূত্র কত সুন্দর একটা সূত্র দাঁড়ায় গেছে এখন। তাহলে y মাইনাস y1 ইন্টু কত হবে? y মাইনাস y2 সমান সমান এই পাশে মাইনাস হয়ে যাবে গুণ করলে x মাইনাস x1 আর x মাইনাস x2। সুতরাং আমাদের সমীকরণটা হবে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1। দেখো তো মিল আছে না জিনিসগুলা? x মাইনাস x2 ইকুয়াল টু 0। এটা এক লাইনে আমরা বের করতে পারবো আর কি। আগের বার আমাকে 2-3টা কাজ করা লাগতো, কেন্দ্র বের করা লাগতো, ব্যাসার্ধ বের করা লাগতো, আবার যা ওইটা করা লাগতো। এখন জাস্ট তুমি এই বিন্দুটা এখানে বসাই দিবে, কচি করে খেলা শেষ। জি, এটা হচ্ছে আমাদের 2টা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ। ঠিক আছে, কোনো ধারা লাগবে না, তুমি 0তম ধারাতে তোমার বিদেই। ঠিক আছে, ওকে। তো এখান থেকে ম্যাথগুলো তোমরা পারবা আশা করি। এই টাইপের ম্যাথগুলো দেখবা, 2টা বিন্দু দেওয়া আছে, ডিরেক্ট বসাই দিবা, x1 y1 x2 y2 ডিরেক্ট বসাই দিবা, সমীকরণ বেড়ে গেছে। আজকে পর্যন্তই। লেখছো নি? না লেখিনি।